বঞ্চিতই থেকে গেছে। কারণ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 22,000 ইন্ডেক্সধারী যারা চাকরিরত, অলরেডি চাকরি করছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শাখায়, এই 22,000 ইন্ডেক্সধারীদের আবার পুনরায় সিলেক্টেড করা হয়। এর ফলে যারা ফ্রেশ নিয়োগ বঞ্চিত ছিল তারা নিয়োগ বঞ্চিতই থেকে যায়, তারা আর সুযোগ পায় না। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটি বয়সের ছাড় দিয়ে করোনাকালীনের কারণে একটা নিয়োগের 38-এর নিচে যারা আছে তাদের একটা সুযোগ দেওয়া হয়, এবং এই সুযোগে অনেকে চাকরি হয়, অনেকের হয়নি, কিন্তু নিয়োগ বঞ্চিতের সংখ্যা বাড়তেই থাকে। পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা আগেই প্রচার করে দেয় যে সনদ বাতিল, 1 থেকে 15তম ব্যাচের সকলের সনদ বাতিল, কারণ 10-এর 1 উপবিধি সেটা নাকি অ্যাপিলেট ডিভিশন থেকে তারা রায় করিয়ে নিয়েছে। সেই রায় অনুযায়ী হাইকোর্টের রায় সেই রায়ের কাছে তুচ্ছ, এবং সেটা অনুযায়ী তারা দাবি করে যে সনদের মেয়াদ 3 বছর করা হয়েছে, যাদের সনদের মেয়াদ 3 বছর হয়ে গেছে তারা 1 থেকে 15তম মধ্যে পড়ে, এবং সবাইকে বাতিল করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া হয়নি। এবং আপনারা হয়তো জানেন অনেকের 35 মাইনাস বয়স আছে, কিন্তু সনদের মেয়াদ 3 বছর দেখিয়ে তাদেরকেও আবেদনের সুযোগ দেওয়া হয়নি। আপনারা জানেন অতি সম্প্রতি 17তম 35+ বিভিন্নভাবে আন্দোলন করছে। এই আন্দোলনকারীদেরও একটাই দাবি, তারা 35 শুদ্ধ হয়ে গেছে, কিন্তু যখন তারা পরীক্ষা দিয়েছে তখন কিন্তু কারোরই বয়স 35 শুদ্ধ হয়নি, কিন্তু 4 বছর লেগেছে একটা সনদ দিতে, যার কারণে তারা অনেকেই 35 দলে চলে গেছে। সুতরাং সবাইকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। এইখানে আমি জোর দেওয়াচ্ছি, না সনদের মেয়াদ, না কোনো বয়সের অজুহাত, আমরা যোগ্য, আমাদের প্রমাণ দেয় সনদে। যে সনদ আমরা কষ্ট অর্জন করে অর্জিত করছি সেই সনদ অনুযায়ী আমাদের নিয়োগ দিতে হবে এবং নিয়োগ কার্যকর করতে হবে। যদি সেটা না করা হয় আমরা লাগাতার কর্মসূচিতে যাব, কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দেব, এবং সেটা 15ই জুলাই থেকে শুরু হবে। আমাদের দাবি, যারা যারা সনদ অর্জন করেছে কিন্তু নিয়োগ বঞ্চিত থেকে গেছে, প্রত্যেককে নিয়োগের আওতায় আনতে হবে। শূন্য পদ যেহেতু লক্ষাধিক আছে, তাই আমাদের নিয়োগ দিয়ে আপনারা আমাদের জীবনমান যেমন উন্নত করুন, তেমনি এই শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবেশকে রক্ষা করুন। কারণ আজকে যারা 1 থেকে 11তম বলেন, যারা অবশিষ্ট আছে, নিয়োগ বঞ্চিত হয়েছে, আজকে দীর্ঘ সময় ধরে নিয়োগ বঞ্চিত রাখার কারণে তারা 35 শুদ্ধ হয়েছে, তারা ম্যাক্সিমামই আজকে নন এমপিও স্কুল, কলেজ এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করছে। সুতরাং তাদের যোগ্যতার সাথে সাথে অভিজ্ঞতা সম্পন্ন তারা, তাই তাদের নিয়োগ দিলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে না, বরং শিক্ষার সার্বিক মান বজায় থাকবে। তাই এই যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্নদের লোকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে নিয়োগ দেওয়া উচিত এই সরকারের। না হলে এদের ক্ষোভ এবং তাদের হাকারে এই সরকার ব্যবস্থার উপরেই পড়বে। যতটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটার দায় এনটিআরসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বোপরি এই বর্তমান সরকারকেও এই দায় বহন করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বলবো, যারা দূর দূরান্ত নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক আছেন তাদের বলবো, 15ই জুলাই আপনারা দলে দলে এনটিআরসির বুরাক টাওয়ার অফিসের সামনে জমায়েত হন, কঠোর আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করুন এবং দাবি আদায় করে ঘরে ফিরুন। আপনার দাবি আপনার অধিকার, নিয়োগ আপনার অধিকার, সনদ আপনার আছে, নিয়োগ আপনাকে দিতে হবে। একটি স্লোগান হোক, সনদ যার নিয়োগ তার, সনদ যার নিয়োগ তার। এই দাবিকে কার্যকর করেই তবেই মাঠ ছাড়বেন, তার আগে ছাড়বেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওই নাসরিনাকে সুযোগ দেন কথা বলার জন্য। কথা বলো না, তুমি এমনি বলো।
বলেন। এটা এমপিও নীতিমালা। সেই পরিবর্তনকারীতে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল এবং আপনারা যারা নিয়োগ পেয়েছেন যারা পান নাই, হ্যাঁ, তারা আপনাদের একই গ্রুপে, আপনারা কোনো নিয়োগ পান নাই। এটার কারণ সঠিকভাবে তারা বলতে পারে না। আমরাও আপনাদের কাছে একই প্রশ্ন করি, সনদ তো একটাই। ওরা যে সনদ পেয়েছে আমরাও সেই সনদ পেয়েছি। একই সনদে কাউকে সুপারিশ দিয়ে দিয়েছে, কাউকে দেয়নি। কেন এই বৈষম্য আমরাও জানতে চাই। একই সনদেই তো কাজ করছে, আলাদা কোনো পরীক্ষা হয় না। একবার নিবন্ধন পরীক্ষার পরে যে সনদটা দিয়েছে সেই সনদ নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করেছে, তাদের সুপারিশ করে দিয়েছে, আমাদের দেয়নি। কেন এই বৈষম্যটা করেছে? শূন্যপদ প্রতিবারই খালি রাখছে। শূন্যপদ কখনোই পরিপূর্ণ করে সবাইকে নিয়োগ দেয়নি। যদি শূন্যপদের থাকে 68,000, তারা নিয়োগ দিয়েছে 14,000, 20,000, 24,000, বাকিটা শূন্যই রেখে দিয়েছে। কেন? আমাদেরও প্রশ্ন এটা আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই। সনদ তো আলাদা কিছু নেই, সনদের মধ্যে আলাদা কিছু নেই। আমাদের সনদেও আছে নিয়োগযোগ্য, তাদের সনদেও আছে নিয়োগযোগ্য। তাহলে কেন দিল না তারা? অবশ্যই, এবং এখনো পর্যন্ত সেটা চলমান রয়েছে। আপনাদের জ্ঞাতার্থে আবারও বলতে চাই, কিছু 35 সূত্রদের প্রথম গণবিজ্ঞপ্তিতে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ হয়েছে। আমি এটা গত চেয়ারম্যান মহোদয় এনামুল কাদের স্যারের কাছে বলেছিলাম যে স্যার, আপনি তো প্রথম গণবিজ্ঞপ্তিতে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 35 সূত্র নিয়োগ পেয়েছেন, তাহলে আজকে কেন আমাদের বঞ্চিত করছেন? আজকে আমাদের একটা সুযোগ দেন, আমাদেরও তো যোগ্যতা আছে, আমরাও শিক্ষার সাথে সম্পর্কিত আছি। সুতরাং আমাদের খুবই বেশি দরকার আপনি যেভাবেই হোক আমাদের নিয়োগটা কার্যকর করেন। উনি আমাদেরকে বললেন যে এটা আর হবে না। আমি কেন স্যার, ওরা তো আর আলাদা পরীক্ষা দেয়নি, একই পরীক্ষা দিচ্ছি, সবাই আমরা একই পরীক্ষা দিচ্ছি, তাহলে ওদের সুপারিশ দিচ্ছেন, আমাদের দেননি, কিন্তু আমাদের কেন সুযোগ দিবেন না? এই কথার ওনারা সার্বিক উত্তর দিতে পারে না। ওনারা বলেন 35 শুদ্ধ নিয়োগ নেই। 35 শুদ্ধ আজকে কি আমার কারণে আমি হয়েছি? আমি যখন নিবন্ধিত সনদ অর্জন করছি 2014 সালে, তখন আমার বয়স 32 বছর ছিল। আমি জানতে চাই, সেই 32 বছরে যদি আমার নিয়োগ হতো, আমি কি 35 শুদ্ধ হতাম? তাহলে আজকে আমাকে 35 শুদ্ধ করেছে এনটিআরসি, তাহলে আজকে আমার নিয়োগ দিতে তাদের সমস্যা কোথায়? এবং আমরা যারা আছি সবাই মাস্টার্স বিএড, সময়ের সাথে সাথে আমরা বিএড করে নিয়েছি, এমএড করেছি, কম্পিউটার বিভিন্ন প্রশিক্ষণে নিজেদের প্রশিক্ষিত করেছি, এবং আপনারা অনেকেই শিক্ষার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত আছে, তাহলে অভিজ্ঞতা সম্পন্ন। এই প্রত্যেকটা লোকেই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন, তাহলে তাদের নিয়োগে বাধা কোথায়? একটা সদিচ্ছা পারে, একটাই ইচ্ছা, শুধুমাত্র একটাই ইচ্ছাতেই পারে আমাদের নিয়োগগুলো সম্পন্ন করতে, এবং এই সংখ্যা হাতে গোনা মাত্র। তাহলে কেন আজকে আমাদের নিয়োগ বঞ্চিত করে অন্ধকারে ঠেলে দিচ্ছে? আমাদেরও তো সন্তান আছে, সন্ততি আছে। একটা শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিত পুরুষ, তারা শিক্ষার পরে তারা যখন নিজের পরিবারের ব্যয় বহন করতে পারে না, তখন প্রতিনিয়ত সেই পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হয়। বিভিন্নভাবে কথা শুনতে হয় যে তোমাদের যোগ্যতা নাই, তাই পারোনি। যোগ্যতা কি আসলেই আমাদের নাই? যোগ্যতা না থাকলে আমরা সনদ কিভাবে পেয়েছি? আপনি বলেন, এনটিএসসির গঠন প্রণালী হয়েছিল দক্ষ এবং যোগ্য শিক্ষক খুঁজে বের করার জন্য নিবন্ধন পরীক্ষা নেওয়া। সেই পরীক্ষায় আমরা পাশ করেছি, সেই পরীক্ষার পাশের মাধ্যমেই তো সনদ দিয়েছেন, তাহলে তো আমরা দক্ষ এবং যোগ্য। আজকে তারা তা কেন আমাদের বলবে অযোগ্য? কেন এই কথাটা বলবে? আমরা আপনাদেরকে সেইটা জানার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করব আপনারা সঠিক কারণ খুঁজে বের করবেন এবং আমাদের এই অল্প নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগ কার্যকর করার জন্য আপনাদের ভূমিকা রাখবেন। আপনারাই পারেন সমাজের সঠিক তথ্যটা তুলে ধরতে। সাংবাদিক ভাইদের এবং নিউজ অপারেটর এবং এখানে ক্যামেরা পার্সন যারা আছেন, প্রত্যেকের আমার একটাই দাবি থাকবে, আজকে আমাদের নিয়োগ বঞ্চিতর পিছনে আমাদের কোনো হাত নাই। আজকে এনটিআরসি একটা সময় একটা আইন তৈরি করেছে, কিছুদিন পরে তাদের মনে হয়েছে এই আইনটা দরকার নাই, একটু পরিবর্তন করে ফেলি। তারা পরিবর্তন করেছে, কিন্তু যে আইনের আওতায় আমি ছিলাম আমাকে তো সেই আইনেই নিয়োগ দেবে। তাহলে কেন দিচ্ছেন? আমরা এটা নিয়ে বারবার শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি দেখা করেছি, চেয়ারম্যান মহোদয়ের সাথে একাধিক আলোচনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান মহোদয় যথেষ্ট আন্তরিকতার সহিত আমাদের বিষয়টি শুনেছিলেন, কিন্তু
সময়ের সাথে সাথে তার এই আন্তরিকতাটা ফিকে হয়ে গেছে। তিনি এখনো আমাদের আলোচনা বসার ব্যবস্থা করতে পারেনি। যিনি সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে হ্যাঁ তোমরা দক্ষ এবং যোগ্য, এটা আমরাও মানি, সেটা তো তোমার প্রমাণ তোমরা শরৎ পেয়েছো, তোমাদের নিয়োগ দিলে আমাদের কোনো আপত্তি নাই। এটা উনি বলেছিলেন যে শূন্য পদ যেহেতু আছে তোমাদের নিয়োগ আমরা দিতে পারি। একটা রাজনৈতিক সিদ্ধান্তই পারে আমাদের নিয়োগ কার্যকর করতে। সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো কে নেয়? মাননীয় শিক্ষামন্ত্রী নেবেন, মাননীয় প্রধানমন্ত্রী নেবেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা আবারও সেই শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি মনে করেন যে আইনে আমরা নিয়োগযোগ্য না, তবে সেই আইনকে একটু পরিবর্তন করুন, সংশোধন করুন, নতুন আইন তৈরি করুন। এবং সেটাও যদি না পারে তাহলে মানবীয়তা বলে একটি কথা আছে, যেটার উপর ঊর্ধ্বে আর কিছু নাই। তাই মানবিক দিক থেকে আমাদের নিয়োগ দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করছি। আপনারা সঠিক তথ্য তুলে ধরে মাননীয় নেত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এই আবেদন পৌঁছে দেবেন, এটাই আমাদের আশা। আপনাদের দাবি বাস্তবায়িত না হলে 15 তারিখের পরে আপনারা কি ধরনের আন্দোলন যাবেন? কি ধরনের কর্মসূচি আপনারা দেবেন বলে ভেবে রাখছেন? আমরা কঠোর 15 জুলাই আপনারা জানেন আমরা কঠোর কর্মসূচি নিয়েছি। এর আগে 20 মার্চ আমরা 5 ঘন্টা ব্যাপী এনটিআরসি এর বুড়ক টাওয়ারের ভিআইপি রোড আটকে দিয়েছিলাম, যার ফলে চেয়ারম্যান মহোদয় এবং ওখানকার প্রশাসনের দায়িত্বে থাকা রমনা থানার অফিসার সহ আমাদের একটি গোল টেবিল বৈঠক হয়। এবং সেই গোল টেবিল বৈঠকে আমাদের চেয়ারম্যান মহোদয় একটি সমঝোতার প্রস্তাব দেন। সমঝোতার প্রস্তাবটি এরকম ছিল যে আপনারা হঠাৎ করে করে এভাবে কর্মসূচি এবং আন্দোলন দেবেন না, আমাকে সময় দেন, আমি ঈদের পরে আপনাদের সাথে শিক্ষামন্ত্রী একটি আলোচনায় বসার ব্যবস্থা করব এবং আমি সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব। আমিও চাই আপনাদের নিয়োগ হোক। এবং এই কথা দেওয়ার পরে আমরা কিন্তু আন্দোলন এবং কর্মসূচি থেকে সরে আসি এবং মহোদয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলি। 23 এপ্রিল আবারও আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা হয়, সেটা 2.5 ঘন্টা ব্যাপী। এবং সেখানে উনি আমাদেরকে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি উনি আমাদের একটা আলোচনার ব্যবস্থা করবেন, এটার জন্য আমাদের একটা আবেদনপত্র জমা দেওয়ার জন্য। আমরা সেটা দিই এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়, সেটা সচিবের মাধ্যমে আমাদের হাতে আসে রিসিপ্ট কপিটা। তো এইটা নিয়ে আমরা গতকালও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথেও আমরা এই ব্যাপারে 2 বার কথা বলেছি এবং তিনিও স্বীকার করেছেন যে আমরা যোগ্য এবং এটাও বলেছেন শূন্যপদ যেহেতু আছে তাই তোমাদের নিয়োগে তো আপত্তি করার কথা না। এবং আমি বিষয়টি শিক্ষামন্ত্রীর বরাবর পৌঁছাবো, তোমাদের হয়ে কথা বলবো, এ কথাও প্রতিমন্ত্রী মহোদয় আমাদের কথা দিয়েছেন। আপনারা কি ধরনের কর্মসূচি দেবেন? কঠোর কর্মসূচি দেব, এটার মধ্যে তো অনেক কিছু থাকতে পারে। যেমন বললাম 20 মার্চ আমরা একটা কঠোর কর্মসূচি দিয়েছিলাম, 5 ঘন্টা রাস্তা অবরোধ করেছিলাম। সেটা ইস্কাটনের রোড সহ সর্বত্র, সেখানে ইস্কাটনের নেতা, আওয়ামী লীগের নেতা, উনি আমাদেরকে অনুরোধ করেন তাদের রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য। আমরা তাদেরকে পাল্টা প্রস্তাব দিই যে আমরা ততক্ষণই রাস্তাটা ছাড়বো যতক্ষণ আমাদের সাথে আলোচনায় না বলবে। তো সেই নেতার মাধ্যমে এবং প্রশাসনিক সহায়তায় কিন্তু আলোচনা হয়েছে। পরবর্তী যে কঠোর কর্মসূচিতে আমরা যাচ্ছি, সেটা যদি আগের থেকে কঠোর কর্মসূচি এটা জানেন কি ধরনের কর্মসূচি, ভাই কিছুটা সিক্রেট রাখতে হয়, সবটা জানানো যাবে না। কি ধরনের কর্মসূচি হবে সময়ের সাথে সাথে আপনারা প্রত্যেকেই অবগত হবেন, তবে দাবি আদায়ের লক্ষ্যেই হবে।